হালকা গোলাপি রঙের ঢিলে ঢালা নাইট ড্রেস। গোসলের কারণে কাপড়ে কিছু অংশ সামান্য ভিজে গায়ের সাথে লেগে আছে। ভেজা কালো চুলগুলো পিঠ বেয়ে নেমে এসেছে, কিছু গোছা আবার গাল ছুঁয়ে আছে। মুখ ধোয়ার পর তার ত্বক আরো উজ্জ্বল লাগছে, একদম সতেজ, নরম। আর সেই পরিচিত নিষ্পাপ মুখটা যেন কিছুই বুঝছে না। আদ্র সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল, গলাটাও অদ্ভুতভাবে শুকিয়ে গেল তার। গ্রেট, জাস্ট গ্রেট। রং একদম স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে এসে ডাইনিং টেবিলের পাশে দাঁড়ালো। খাবার এসেছে। আদ্র গলা পরিষ্কার করলো। না, আসতে একটু সময় লাগবে। রং মাথা নাড়ল, তারপর নিজের ভেজা চুলের আগা থেকে পানি ঝাড়তে ঝাড়তে চারপাশে তাকাতে লাগলো। এক ফোঁটা পানি এসে পড়ল আদ্রর হাতে। আদ্র নিচে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তার ধৈর্য সত্যি আজ কঠিন পরীক্ষার মধ্যে আছে। রং কিছুই খেয়াল করলো না। সে একেবারে স্বাভাবিক গলায় বলল, আপনার এখানে অনেক ঠান্ডা, গোসল করে বের হতে কাঁপুনি লাগছে। আদ্র এবার বাধ্য হয়ে তার দিকে তাকালো, তারপর ভ্রুকুঁচকে বলল, তুমি চুল শুকাওনি কেন? এমনি শুকিয়ে যাবে। এমনি শুকিয়ে যাবে মানে? আদ্র বিরক্ত গলায় বলল, তারপর ঠান্ডা লাগিয়ে অসুস্থ হবে। রং ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করলো, আপনারা বড়রা সবসময় একই কথা বলেন। আদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর কোনো কথা না বলে পাশের ড্রয়ার খুলে একটা তোয়ালে বের করলো। রং অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্র তার সামনে এসে দাঁড়ালো, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে তোয়ালেটা রঙের মাথার উপর চাপিয়ে দিল। শিট, আমি নিজেই। চকলেট একটা শব্দই যথেষ্ট ছিল। রং চুপ করে গেল। আদ্র গভীর নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে তার ভেজা চুল মুছতে শুরু করলো। অদক্ষ হাত, কিন্তু স্পর্শটা আশ্চর্য রকম সাবধানী, যেন একটু অশাব্দ না হলেই ভেঙে যাবে কিছু। রং নিচুপ হয়ে বসে আছে, কিন্তু আদ্রর ভেতরে তখন ঝড় চলছে। সে রঙের একদম পেছনে দাঁড়িয়ে আছে, এত কাছে যে তার ভেজা চুলের ঘ্রাণও স্পষ্ট অনুভব করতে পারছে। আঙুলে লেগে থাকা পানির শীতলতা, ঘাড় ছুঁয়ে যাওয়া নরম চুল, সবকিছু অদ্ভুতভাবে তার ধৈর্য পরীক্ষা নিচ্ছে। আর তার চোখ যেন আজ তাকে বিশ্বাসঘাতকতা করছে। সে তো শুধু চুল মুছছে, কিন্তু দৃষ্টি বারবার চলে যাচ্ছে নাইট ড্রেস ভেজে থাকা অংশগুলোর দিকে, যেখানে কাপড় সামান্য গায়ে লেগে আছে। আদ্র সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলো। নিজেকে সামলাতে সে যতই চেষ্টা করছে, ততই যেন পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। কিন্তু রং তার কিছুই বুঝতে পারছে না। সে হঠাৎ চেয়ারে হেলান দিয়ে মাথা সামান্য উপরে তুলল আদ্রকে দেখার জন্য। আদ্র তার একদম পিছনে, তীক্ষ্ণ চোয়াল, গম্ভীর চোখ, ভেজা চুলের গন্ধে আরো অস্থির হয়ে ওঠা মুখটা, আর মুখে সেই চাপা অস্থিরতা যেটা রং এখনো ধরতে পারেনি। হঠাৎ সে নিষ্পাপ গলায় বলল, অকওয়ার্ড ফিল করছেন? আদ্র হাত থেমে গেল। কি? রং একদম সিরিয়াস মুখে বলল, মানে আমি হঠাৎ আপনার বাসায় আসি বলে। আদ্র কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ নিচু স্বরে হেসে ফেলল। সে তোয়ালেটা আলতো করে পাশে রেখে ধীরে বলল, আমার বাড়ি তোমার বাড়ি, এখানে আলাদা কিছু নেই রং, আমার সবকিছু তোমার। রঙের চোখ গোল হয়ে গেল। সত্যি? হ্যাঁ। এক সেকেন্ডও দেরি করলো না রং, তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর দুহাত কোমরে দিয়ে গম্ভীর মুখে বলল, তাহলে এতদিন ধরে আমার বাড়িতে থাকছেন? আমার বাড়ি ভাড়া কোথায়? আদ্র ভ্রু কুঁচকালো। হোয়াট?
আমার বাড়িতে থাকছেন, তাহলে বাড়ি ভাড়া দিতে হবে না? কয়েক সেকেন্ড আর্দ্র একদৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, তারপর হঠাৎ হেসে মাথা নিচু করে ফেলল। ইউ আর এ আনবিলিভেবল। রং সঙ্গে সঙ্গে বলল, না না, আমি খুব বাস্তবধর্মী মানুষ, বেশি ভাড়া চাচ্ছি না, 2 টাকা কম দিন, কিন্তু ভাড়া দিতেই হবে। ও আচ্ছা। আর্দ্র কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফাইন, আমি ভাড়া দেব। রঙের চোখ চকচক করে উঠল। সত্যি? আর্দ্র মজা পেয়ে সামনে এগিয়ে এলো। কিন্তু বদলে আমি কি পাবো? রং বিভ্রান্ত মুখে তাকালো। মানে আর্দ্র 2 হাত পকেটে ঢুকিয়ে নিচু স্বরে বলল, তুমি যদি আমার নিজের ফ্ল্যাটে থাকার জন্য আমার কাছ থেকে ভাড়া নাও, তাহলে তোমার যেটা আছে তার জন্য আমিও তো কিছু রিটার্ন ডিজার্ভ করি, তাই না? রং কয়েক সেকেন্ড চোখ টিপ টিপ করলো, তারপর ঠোঁট ফুলিয়ে বলল, কিন্তু আমি তো বলিনি আমার সব কিছু আপনার, আর তাছাড়া আমার তো কিছু নেই। আর্দ্র পুরো তুলল, কিছুই নেই? রং সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরলো, তারপর সন্দেহ ভরা চোখে তাকিয়ে নাটকীয় গলায় বলল, আমি কিন্তু আগেই বলেছি আমি এখনো ছোট। 1 সেকেন্ড, তারপর আর্দ্র এমনভাবে হেসে উঠল যে হাসতে হাসতে মাথা নিচু করে ফেলল। আনবিলিভেবল। সে সামনে এসে আলতো করে রঙের কপালে টোকা দিল। তুমি সত্যি অনেক দুষ্টু হয়ে গেছো। রং নাক কুঁচকে বলল, আমি কি করলাম, কি করছো তুমি নিজেও জানো না। আর্দ্র হেসে মাথা নাড়ল। এসব দুষ্টু দুষ্টু কথা তোমাকে কে শিখিয়েছে? রং সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে ফেলল। আমি কোথায় দুষ্টু দুষ্টু কথা বললাম? আর্দ্র এবার ইচ্ছে করেই গম্ভীর মুখ বানালো। দুষ্টু কথা বলছো না? সে ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। 4 বছর আগে যে মেয়েটা আমার সামনে ঠিকমতো কথাই বলতো না, আমি সামনে গেলেই পালিয়ে যেত, আজ সে আমার চোখের উপর চোখ রেখে তর্ক করছে। তার ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। এত পরিবর্তনের কারণটা শুনি। রং চুপ করে গেল। কথাটা শুনে তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। দেখতে অবাক লাগলেও এই পরিবর্তনের কারণ তো আর্দ্র নিজেই। 4 বছর আগে লন্ডনে চলে আসার পরও একদিনের জন্য সে নিজেকে ভুলতে দেয়নি। ফোন, মেসেজ, ভিডিও কল, হঠাৎ করে পাঠানো উপহার, রাগ, যত্ন, অধিকার, সবকিছু মিলিয়ে ধীরে ধীরে রঙের সেই অস্বস্তি কবে যেন গলে গিয়েছে সে নিজেও জানে না। এখন আর্দ্রর সামনে দাঁড়ালে আর আগের মতো পালিয়ে যেতে ইচ্ছে করে না। তার সাথে কথা বলতে ভালো লাগে, আরও কথা বলতে ইচ্ছে করে। আর উনি জিজ্ঞাসা করছে এমন পরিবর্তনের কারণ কি? আর্দ্র আবার বলল, কি হলো বলছো না কেন? কে শিখিয়েছে এত দুষ্টু আমি? রং এবার গর্বিত মুখে বলল, আরিশ। আর্দ্রর মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। আমি ওই ছেলেকে দেশে ফিরে মেরে ফেলবো। রং হো হো করে হেসে উঠল। ওয়াও, আপনি তো অনেক ডেঞ্জারাস। আর্দ্র ভান করে গম্ভীর মুখ বানালো। ডেঞ্জারাস হব না? সে নাটকীয় দীর্ঘশ্বাস ফেলল। ফাজিল ছেলেটা আমার কিউট বউটাকে একদম রাস্কেল বানিয়ে ফেলেছে। বউ শব্দটা শোনা মাত্র রং থেমে গেল। মুহূর্তের মধ্যে তার সব দুষ্টুমি কোথায় যেন উধাও হয়ে গেল। এতক্ষণ ধরে আর্দ্র সব কথার উত্তর দিল, এখন আর কোনো কথা মুখ থেকে বের হলো না। কান দুটো লাল হয়ে উঠল হালকা। আর্দ্র সেটা খেয়াল করেও কিছু বলল না, শুধু মৃদু হাসলো, যেন রংকে কাবু করতে পারে মজা পেয়েছে। রং ধীরে ধীরে অন্যদিকে তাকিয়ে ছোট গলায় বলল, আপনি তাহলে কবে দেশে যাবেন?
প্রশ্নটা খুব সাধারণ শোনালেও রং খুব কমই এই প্রশ্ন করে। রং বহুদিন ধরে এই উত্তরটা শোনার অপেক্ষায় আছে, কিন্তু কারণ আদ্র সবসময় এড়িয়ে গেছে। আদ্র কিছু বলার আগে ডোরবেল বেজে উঠল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর খাবারের বড় বড় প্যাকেট হাতে ফিরে এলো। খাবার এসে গেছে। রং সঙ্গে সঙ্গে আগ্রহ নিয়ে গিয়ে এলো। কি অর্ডার করছেন? আদ্র বিজয়ের মতো বলল, কাচ্চি। রঙের মুখ সাথে সাথে কুঁচকে গেল। লন্ডনে এসে কাচ্চি? হ্যাঁ। আদ্র ব্যাগ খুলতে খুলতে বলল, সামনে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে তোমার জন্য আনিয়েছি। রং অবিশ্বাসের চোখে তাকালো। বাঙালি রেস্টুরেন্টে কাচ্চি? তোমার খুব ভালো লাগবে, মনে হবে দেশের খাবার খাচ্ছ। রং হতাশ মুখে তাকিয়ে রইল তার দিকে। আমি 18 বছর বাংলাদেশে থেকে প্রতিদিন দেশের খাবার খেয়ে লন্ডন এসেও সেই একই খাবার খেতে চাইবো, এমন ভাবার কারণটা কি? আদ্র থেমে গেল। আমি তো ভাবলাম তুমি খুশি হবে। সে ভুরু কুঁচকে বলল, আরিস তো বলেছে তুমি কাচ্চি খুব পছন্দ করো, প্রায় নাকি ওকে নিয়ে যেতে বলো। রং সঙ্গে সঙ্গে মুখ বাঁকালো। আমার না আরিসের পছন্দ, ওর খেতে ইচ্ছে করলে আমাকে জোর করে টেনে নিয়ে যায়। তারপর বিরক্ত মুখে বলল, আমার কাচ্চিতে মন ভালো লাগে না, বেশি মশলা থাকে। আদ্র প্যাকেট থেকে খাবার বের করার মাঝপথে থেমে যায়। আরিস এই কথা বলাতে সে কতবার তাকে এক্সট্রা টাকা পাঠিয়েছে যেন রং যখন খেতে চায় তখন কিনে দিতে পারে। সে নিচু স্বরে বিড়বিড় করলো, দ্যাট ব্যাট। তারপর ফোন বের করে বলল, আচ্ছা একটু ওয়েট করো, আমি অন্য কিছু অর্ডার করছি। রং দ্রুত বলল, লাগবে না, আজ এটাই খাবো। যেটা পছন্দ না সেটা খেতে হবে না, আমি তোমার জন্য ভালো কিছু অর্ডার করছি। রং এগিয়ে এসে আদ্রর হাত থেকে ফোনটা নিয়ে টেবিলে রেখে দিল। একদিন খেলে কিছু হবে না, আমি আর অপেক্ষা করতে পারবো না, অনেক ক্ষুধা লেগেছে। তারপর আঙুল তুলে আদেশের সুরে বলল, সুতরাং চুপচাপ বসে খেতে শুরু করেন। আদ্র ভ্রু তুলে তাকিয়ে রইল। রং ইতিমধ্যে নিজেই প্লেটে কাচ্চি তুলে ফেলেছে। একটা প্লেট আদ্রর সামনে রাখলো, তারপর নিজের জন্য বাড়তে শুরু করলো। আদ্র একদৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। খুব ছোট একটা কাজ, কিন্তু সেই মুহূর্তে তার বুকের ভেতর অদ্ভুত নরম একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। 2 বছর ধরে সে এই বাড়িতে একা খেয়েছে। নীরব টেবিল, খালি চেয়ার, একজন মানুষের জীবন। আর আজ কেউ তার সামনে বসে খাবার বাড়ছে, বক বক করছে, তার জন্য প্লেট সাজিয়ে দিচ্ছে। অদ্ভুতভাবে বাড়িটা হঠাৎ করে বাড়ি মনে হচ্ছে, ছোট একটা সংসারের মতো। তার আর রঙের। রং খেতে খেতে বলল, আজ বাঙালি খাবার খেলাম, কিন্তু কাল থেকে আমি আর এসব। কথা শেষ করার আগেই সে থেমে গেল, কারণ আদ্র একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আদ্র দ্রুত চোখ নামিয়ে ফেলল। কিছু না, খাও। রং সন্দেহ ভরা চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আবার খাওয়ায় মন দিল। আদ্র ধীরে ধীরে খেতে শুরু করলো। খাওয়া শেষ হওয়ার পর আদ্র টেবিল গুছিয়ে রঙের রুমের দিকে গেল। ভাবলো জিজ্ঞেস করবে তার আর কিছু লাগবে কিনা, কিন্তু দরজার সামনে গিয়েই থেমে গেল। রং বিছানায় উপুর হয়ে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগেও যে মেয়েটা হাঁসের মতো একটানা বকবক করছিল, সে এখন সম্পূর্ণ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছে। মনে হচ্ছে বিছানায় পড়ার সাথে সাথেই ঘুম এসেছে। আদ্র ঠোঁটে অজান্তে হাসি ফুটে উঠল। ধীরে ধীরে সে বিছানার পাশে এগিয়ে এলো। আদ্র ধীরে ধীরে বিছানার পাশে এসে দাঁড়ালো। রং উপুর হয়ে ঘুমিয়ে আছে। এক হাত বালিশের নিচে গুজে রেখেছে, আর এক হাত বিছানা
থেকে ঝুলে পড়েছে। ভেজা চুলগুলো অর্ধেক মুখ ঢেকে রেখেছে। নিঃশ্বাসের সাথে সাথে চুলের গোছাগুলো হালকা দুলছে। আর্দ্র কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর খুব আস্তে নিচু হয়ে রঙের মুখের উপর পড়ে থাকা চুল সরিয়ে দিল। রং হালকা নড়ে উঠল। আর্দ্র সঙ্গে সঙ্গে হাত থামিয়ে দিল। কিন্তু রং আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে সে ধীরে নিঃশ্বাস ফেলল। ঠোঁটের কোণে অদ্ভুত রকম একটা হাসি ফুটে উঠল। তুমি জানো না, সে খুব আস্তে বিড়বিড় করলো, তোমাকে এভাবে কাছে পাওয়ার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি। রং ঘুমের মাঝে কিছু একটা অস্পষ্ট ভাবে বলল। আর্দ্র ঝুঁকে এলো। কি? রং আদৌ ঘুমে বিড়বিড় করলো। আরিশ, আমার চিপস খাস না। আর্দ্র কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ নিচু স্বরে হেসে ফেলল। রোমান্টিক মোমেন্ট কমপ্লিটলি ডিস্ট্রয়েড। সে মাথা নেড়ে আলতো করে রঙের হাতটা তুলে বিছানার উপর রাখলো। তারপর কম্বল টেনে ঠিক করে দিল। ঘুমান্ত অবস্থাতেও রং কম্বল আঁকড়ে ধরলো, একদম ছোট বাচ্চাদের মতো। আর্দ্র হাত বাড়িয়ে খুব আলতো করে রঙের কপালে আঙুল ছোঁয়ালো। তারপর নিচু স্বরে বলল, গুড নাইট চকলেট। সে উঠে দাঁড়িয়ে লাইট অফ করতে যাচ্ছিল, ঠিক তখনই রং হঠাৎ তার হাত চেপে ধরলো। আর্দ্র থেমে গেল। রং এখনো চোখ বন্ধ করেই আছে, হয়তো পুরোপুরি জেগেও ওঠেনি। আদৌ ঘুমের কণ্ঠে আসতে বলল, যাবেন না। আর্দ্রর বুকের ভেতর ধক করে উঠল। সে ধীরে ধীরে আবার বিছানার পাশে বসে পড়ল। আমি যাচ্ছি না। রং চোখ না খুলেই তার হাত আরো শক্ত করে ধরে নিল। তারপর শিশুর মতো নিশ্চিন্ত গলায় বলল, তাহলে ঠিক আছে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আবার গভীর ঘুমে তলিয়ে গেল। আর্দ্র ধীর হয়ে বসে রইল। তার হাত এখনো রঙের হাতে বন্দী। আর আশ্চর্যের বিষয়, এই বন্দিত্ব থেকে মুক্ত হতে তার একটুও ইচ্ছে করছে না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।